অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 3-এর 43 এবং 44 নাম্বার পৃষ্ঠা থেকে 1 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে সেই বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো এখানে শুরুতে আমরা 1 নাম্বার সমাধানটা দেখব। গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? বা গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, 100 গুণ, দশমাংশ, শতাংশ। তো তোমরা যারা মূল বই পড়েছ তারা হয়তো এই বিষয়টা লক্ষ্য করেছ যে গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, আর 100 গুণ হচ্ছে হেক্টো অর্থ। দশমাংশটা হচ্ছে ল্যাটিন শব্দ, এবং এই দশমাংশ অর্থটা হলো ল্যাটিনের ভাষা। ঘ নাম্বারটা হচ্ছে শতাংশ এবং সহস্রাংশ, এগুলা হচ্ছে ল্যাটিন ভাষার। তো আমরা গ্রিক ভাষায় ডেকা অর্থ বুঝলাম কি 10 গুণ। এরপর 2 নম্বরে আসি। 1 স্টেওরে সমান 1 নম্বরে কি বলছে? 13.08 ঘন গজ। তো 13.08 ঘন গজ এটা হবে না। কেন হবে না সেটার একটু বিস্তারিত ব্যাখ্যা পরে দিচ্ছি। এবার 1 স্টেওরে 1 ঘনমিটার হয়। তো তোমরা এই অনুশীলনের একটা ছক দেওয়া আছে মূল বইয়ের ভিতরে, সেই ছকটা লক্ষ্য করবে, তাহলে দেখতে পাবে যে 1 স্টেওরে 1 ঘনমিটার হয়। এবং 3 নম্বরে দেওয়া আছে 35.3 ঘন ফুট। তো এটাও হচ্ছে ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো 1 স্টেওর সমান হচ্ছে 13.08 না হয়ে যদি এখানে 1.308 ঘন গজ হইতো তাহলে 1 নাম্বারটা ঠিক ছিল। কিন্তু এটা হচ্ছে 13.08, এটা থাকার জন্য এটা ভুল। তাহলে সঠিক কোনটা? 2 নাম্বার আর 3 নাম্বার। তো নিচের কোনটি সঠিক? ক নাম্বারে দেওয়া আছে 1 আর 2, তো 1টা সঠিক না। খ নাম্বারে দেওয়া আছে 1, 3, তো 1 সঠিক যেহেতু না সেহেতু এটা হবে না। গ নাম্বারে দেওয়া আছে 2, 3, তো হ্যাঁ এখানে 2 আর 3টা সঠিক, সেহেতু গ নাম্বার এর সঠিক অ্যান্সার। এরপর আসি আমরা 3 নাম্বারে। 3 নাম্বারে বলছে কি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো একটা ঘনক তোমরা হয়তো জানো যে ঘনকের তল থাকে কয়টা? 6টা। তো মনে করো যে এটা একটা ঘনক। এই ঘনকের এখানে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এর তল আছে 6টা। তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে, এই যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আছে একটা, 6a²। তো 6 থাকলো গুণ এ অর্থ কি? এ অর্থ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে 4 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার সমান 6 গুণ 4 দ্বারা 4কে গুণ করলে 4 4 16, কারণ 4-এর উপর বর্গ আছে তাই 4 4 16 হবে। এবার 6 দ্বারা 16কে গুণ করলে আমরা পাবো 96। তো এখানে দেখো 96 কোনটাতে আছে? এই যে ঘ নাম্বার, ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। এরপরে আসি 4 নাম্বারে।
4 নম্বরে বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশিত মান। তো এওরে প্রকাশিত মান দেখাইতে হবে কার, হেক্টরে দেওয়া আছে, সেই হেক্টরটাকে এওরে পরিণত করা লাগবে। তো আমরা জানি যে 1 হেক্টর সমান 100 এওর। তাহলে 10 হেক্টর সমান কত? তো 10 হেক্টর সমান তাহলে বেশি হবে। তো বেশি হলে কি হবে? বেশি হলে 100-র সাথে 10 গুণ হবে। তাহলে আমরা কত পাবো? 1000। 1000 এওর। তো দেখো তো 1000 এওর কোথায় আছে? এই যে ঘ নাম্বারে আছে। ঘ নাম্বারটার সঠিক উত্তর 1000 এওর। নাম্বার 5। 5 নম্বরে বলছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 1 মিটার। 1 নম্বরে কি বলছে? 1 নম্বরে বলছে চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। তো আমরা চৌবাচ্চার আয়তনের সূত্র কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3 মিটার। দৈর্ঘ্য দ্বারা প্রস্থকে গুণ করতে হবে, তাহলে 3 × 2 = 6। এই 6 দ্বারা আবার উচ্চতা 1কে গুণ করতে হবে, তাহলে 6 করতে 6 হবে। তো চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। তো এটা ঠিক আছে। এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। তো এখানে কিলোগ্রামে দেওয়া আছে। কিলোগ্রামটা তরল পদার্থের ওজন নির্ণয়ের একক না, এটা হচ্ছে কঠিন পদার্থের কোনো ওজন নির্ণয়ের একক কিলোগ্রাম। আর তরল পদার্থের একক হচ্ছে লিটার বা ঘনমিটার। এর জন্য আমরা 2 নম্বরটা সঠিক ধরবো না। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে কি বলছে? পানি ভর্তি চৌবাচ্চায় পানির আয়তন 6000 লিটার। তো এখানে আমাদের চৌবাচ্চার আয়তন কত ঘনমিটার বের হলো? 6 ঘনমিটার। তো আমরা জানি যে 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে এখানে 6 ঘনমিটার সমান কত হবে? তো 6 ঘনমিটার সমান অবশ্যই বেশি হবে। তো এই 1000কে 6 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা পেয়ে যাব 6000 লিটার। তো এই 6000 লিটার হচ্ছে চৌবাচ্চার পানির আয়তন। তো এখানে 3 নম্বরটাও সঠিক আছে। তাহলে সঠিক কোনটা কোনটা পাইলাম? সঠিক পাইলাম হচ্ছে 1 আর 3। তো দেখো এখানে কোথায় 1 আর 3 আছে? যে ক নাম্বারে আছে 1 2, তার মানে এটা হবে না। খ নাম্বারে আছে 1 3, এই যে খ নাম্বারটাই সঠিক উত্তর। তো এর পরবর্তীতে বলছে নিচের অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। তা আচ্ছা, কি তথ্য দেওয়া আছে একটু লক্ষ্য করি। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার, প্রস্থ 16 মিটার। তো এখানে প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই। তো আচ্ছা, এখানে প্রশ্ন কি করছে সেটা দেখো। নাম্বার 6 নম্বর প্রশ্নে বলছে বাগানের পরিসীমা কত মিটার। তো বাগানের বা আয়তকার বাগানের পরিসীমা নির্ণয় করতে হলে আমরা এর সূত্র জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে প্রস্থটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তো দৈর্ঘ্যটা আমরা কি করে বের করব? আমরা জানি যে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল যা আছে সেই ক্ষেত্রফলকে যদি প্রস্থ দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে দৈর্ঘ্য। তো দেখো 16 দ্বারা যদি 400কে ভাগ করো, তাহলে হবে কত? 25। তো এই যে 25 মিটারটা হলো কি
দৈর্ঘ্য। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে এখানে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল পরিসীমা কত মিটার। তো আমরা জানি যে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত ধরলাম বা বের হলো? 25 বের হলো। 25-এর সাথে আবার প্রস্থটা যোগ হবে। প্রস্থ হচ্ছে 16। তাহলে 2 × 25 আর 16 যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো হচ্ছে 41। 41-কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 82। 41 দুগুণ 82। তো এই যে দেখো 6 নাম্বারের ঘ নাম্বারটা সঠিক উত্তর, এখানে আছে 82। নাম্বার 7। 7 নাম্বারে বলছে বাগানের কর্ণ কত মিটার। তো এখানে বাগানের কর্ণ বের করতে বলছে। তো মনে করি যে এটা একটা আয়তকার বাগান, যার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 16 মিটার। আর কর্ণ কোনটা? কর্ণ এই যে এই বরাবর কোনাকুনি বরাবর যেই রেখাটা টানা হয় সেটাই হচ্ছে কর্ণ। তো এখানে এটাকে এ ধরি, বি, সি, ডি। তো এটা দেখতে দেখো একটা সমকোণী ত্রিভুজের মতো মনে হয়। তো সমকোণী ত্রিভুজের আমরা সূত্র কি জানি? সূত্র জানি যে এই যে এটাকে বলা হয় অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হলো ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে কত? বিডি। বিডি এর মাপটা যদি বের করতে পারি তাহলেই আমরা কর্ণের মাপটা পেয়ে যাব। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব মানে কি? সিডি, সিডি স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে কত? বিসি। তো বিসি স্কয়ার, বিডি স্কয়ার সমান সিডি, সিডি এর মান কত? এই যে সিডি এর মান হচ্ছে কত? 16 প্লাস বিসি, বিসি এর মান হচ্ছে কত? 25। তাহলে এখানে 25। অতএব বিডি সমান এই স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে গেলে কি হবে? রুট হবে। তাহলে 25 এর উপরে স্কোয়ার ছিল, যে স্কোয়ারটা দিতে হবে। তাহলে 16-র উপর স্কোয়ার থাকা মানে 16 দ্বারা 16কে গুণ করতে হবে। তাহলে 256 যোগ 25-এর উপর স্কোয়ার থাকা বা বর্গ থাকা মানে 25 দ্বারা 25কে গুণ করতে হবে। তাহলে হবে 625। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 256 আর 625 যোগ করতে হবে। তাহলে 6 আর 5-এ 11-র 1, হাতে 1, 1 এসে 2 এর সাথে যোগ, তাহলে 3, 3 আর 5-এ 8, 8, 6 আর 2 যোগ করলে 8, অর্থাৎ 881। এই 881-র এখন কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো এর বর্গমূল নির্ণয় করার জন্য আমরা শর্টকাটে একটু ক্যালকুলেটর ব্যবহার করতেছি। তো √881 সমান 29.68। কত আসলো? 29.68। তো দেখো এখানে আমরা পাইলাম হচ্ছে এর বর্গমূল 29.68। তো কোথায় আছে 29.68? 7 নম্বরের এই যে ক নাম্বারেই আছে 29.68। তো ক নাম্বারটাই সঠিক অ্যান্সার বা উত্তর। নাম্বার 9। 9 নম্বরে বলছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তো একটা গাড়ির চাকা স্বাভাবিকভাবে বৃত্তাকার হয়। অর্থাৎ মনে করো যে এই গাড়ির চাকাটা যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে এর পরিধি। অর্থাৎ এখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত একবার যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে এই বৃত্তের পরিধি। তো এই পরিধি হচ্ছে কত? 5 মিটার। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে আমি পাবো কত মিটার? 5 মিটার পাবো। এখন তোমাকে এখানে বুঝতে হবে যে যদি চাকাটি একবার ঘুরে, অর্থাৎ এখান থেকে ঘোরা শুরু করে, তাহলে এই চাকাটি এই দূরত্ব যত দূর দূরত্ব অতিক্রম করবে, মনে করো যে একবার ঘুরে এই জায়গাতে আসবে, আসলে পরে মনে করো যে একবার ঘুরতে হবে। 5 মিটার দূরত্ব অতিক্রম করলে একবার ঘুরবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এখানে 1 কিলোমিটার 500 মিটারকে আগে মিটারে পরিণত করতে হবে।
তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার যোগ 500 মিটার, তাহলে টোটাল হচ্ছে 1500 মিটার। তাহলে এই 1500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? অর্থাৎ এটা যদি একবার ঘুরে তাহলে 5 মিটারে একবার ঘুরবে। তাহলে এই 1500-কে আমরা কি করব, ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা। তাহলে আমি কতবার ঘুরবে চাকাটি সেটা পেয়ে যাব। তাহলে 5 একে 5, 3 5 15, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য উঠে যাবে, অর্থাৎ 300। তো 300 বার ঘুরবে। তো দেখো 300 কোথায় আছে, এই যে গ নাম্বারে আছে 300। এর পরবর্তীতে সর্বশেষ যে বহুনির্বাচনী প্রশ্ন সেটা হলো 9 নাম্বার। 9 নাম্বারে বলা হয়েছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। তো এককের আন্তর্জাতিক পদ্ধতি 1 নাম্বারে কি বলছে? 1 নাম্বারে বলছে এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। হ্যাঁ, এটা ঠিক আছে। আন্তর্জাতিক পদ্ধতিটা তোমরা একটু পড়ে দেখবে যে এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। নাম্বার 2 নাম্বারে বলছে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়। হ্যাঁ, আন্তর্জাতিক পদ্ধতি এককের যে পদ্ধতি ছিল সেটা অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়েছিল। নাম্বার 3 নাম্বারে কি বলছে? বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। এটাও ঠিক আছে, কারণ হচ্ছে বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়েছিল। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। তোমরা একটু বিস্তারিত পড়বে তাহলে দেখবে যে এখানে নৈর্ব্যক্তিক আকারে কিছু অপশন পেয়ে যাবে। তো এখানে কোনটা সঠিক? 3টাই সঠিক। এখানে নিচের কোনটি সঠিক? ক নাম্বার দিছে 1 2, 1 3, 2 3, 1 2 3। হ্যাঁ, 1 2 3, এই 3টাই সঠিক, তার মানে ঘ নাম্বারটাই সঠিক, এটাই সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 3-এর পরিমাপ অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।